বন্ধুরা, চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের এই সেশনটি খুব ভালো লাগবে এবং সমস্ত অঙ্কগুলি আপনারা বুঝতে পারবেন। আজকের প্রথম প্রশ্ন হলো, এ রেক্ট্যাঙ্গেল হ্যাভিং 10 সেমি অ্যান্ড 6 সেমি অ্যাজ ইটস ডাইমেনশনস ওয়াজ reconstructed to make a rhombus having the same perimeter as that of the rectangle and 60 degree as one of its angles. The area of the rhombus in centimeter square was একটি আয়তক্ষেত্রকে যার বাহু হচ্ছে 10 সেমি, দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর বস্তু হচ্ছে 6 সেমি, সেটাকে আমরা একটি রম্বসে পরিণত করলাম যার পেরিমিটার অর্থাৎ পরিসীমা একই, এবং এই যে রম্বসটি তৈরি করলাম তার একটি অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তাহলে দেখে নিই আমরা কিভাবে করব। এখানে কি দিয়েছে? লেন্থ, রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত দিয়েছে? 10 সেমি। আর ব্রেডথ কত দিয়েছে? 6 সেমি। তাহলে আমরা জানি পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু 2 গুণ এল প্লাস বি। এটি হচ্ছে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেলের সূত্র। তাহলে 2 গুণ লেন্থ কত দিয়েছে? 10, 10 প্লাস আর ব্রেডথ দিয়েছে 6, তাহলে এটা হলো 2 গুণ 16, যোগ করে নিলাম, এরপর গুণ করে নিলাম 32 সেমি। তাহলে এরপর কী বলেছে? আমরা রম্বসের একটি সাইড বের করে নেব, সাইড অফ রম্বস, সাইড অফ রম্বস। থার্টি 2/4 সমান হচ্ছে 8 সেমি। যেহেতু এখানে বলে দিয়েছে যে পেরিমিটার ডাইমেনশন ওয়াজ রিকনস্ট্রাক্টেড টু মেক আ রম্বস হ্যাভিং দ্য সেম পেরিমিটার, তাই আমরা এখানে যে পেরিমিটারটা বেরোলো রেক্ট্যাঙ্গেলে তাকে 4 দিয়ে ভাগ করে দিলাম এবং আমরা পেয়ে গেলাম 8 সেমি। এরপর আমরা তাহলে সাইড পেয়ে গেলাম রম্বসে। তাহলে এবার আমরা বের করে নিই এরিয়া অফ রম্বস, এরিয়া অফ রম্বস। এর সূত্র হচ্ছে সাইড তার হোল স্কোয়ার গুণ সাইন থিটা। এখানে সাইড কত বের করলাম? 8 সেমি, তাহলে 8-এর স্কোয়ার গুণ এনে সাইন থিটা, থিটার মান কত? এখানে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত হয়ে গেল? সাইন থিটা সমান হয়ে গেল 60 ডিগ্রি, মানে সাইন 60 ডিগ্রি। তাহলে এটি গুণ করে নিলাম 64, আর সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, তাই কাটাকুটি করে নিলাম 32, তাহলে কত দাঁড়ালো? 32√3 সেমি স্কোয়ার। তাহলে এরিয়া অফ রম্বস কত হলো? 32√3 সেমি স্কোয়ার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, আ শপকিপার সোল্ড 12 cameras at a profit of 20% and 8 cameras at profit of 10%. If he had sold all the 20 cameras at the profit of 15%, then his profit would have been reduced by 36. What is দ্য কস্ট প্রাইস অফ ইচ ক্যামেরা? প্রথমে কি বলেছে? 12টি ক্যামেরা 20% আর 8টি ক্যামেরা 10% প্রফিটে বিক্রি করেছে। তাহলে আমরা দেখে নিই, ধরি একটি ক্যামেরার দাম হচ্ছে X টাকা,
তাহলে প্রথম 12টি ক্যামেরার দাম কত? 12x টাকা। তারপরের 8টি ক্যামেরার দাম কত? 8x। আবার এইখানে 20টি ক্যামেরা বলেছে, তাহলে 20টি ক্যামেরা দাম কত? 20x টাকা। তাহলে শর্তানুসারে কি বলেছে? 12x মানে 12টি ক্যামেরা হচ্ছে 20% লাভে, মানে 120/100। আর 8টি ক্যামেরা 10% লাভে। এটি সমান হচ্ছে 20টি ক্যামেরা যদি 15% লাভে বিক্রি করতাম তাহলে 36 টাকা কম হতো। তাহলে এরপর কাটাকুটি করে নিই। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আর এইদিকে 0 0 কেটে গেল। তাহলে কত দাঁড়াচ্ছে? আর 144x/100 প্লাস 88x/100 ইকুয়াল টু 2 আর 115 গুণ করলে হচ্ছে 230, 230x/10। এগুলো 100 হবে না, কারণ একটি করে শূন্য বাদ গেছে। প্লাস 36। আর এবার এক্সগুলোকে সব বাদিকে নিয়ে চলে আসি। 144x/10 প্লাস 88x/10 মাইনাস এদিকে নিয়ে চলে এলাম, তাই মাইনাস হয়ে গেল 230x/10 ইকুয়াল টু 36। আর এরপর লসাগু হচ্ছে 10। এটি হলো 144x, এটি হলো এখান থেকে হলো 88x মাইনাস এটি হলো 230x ইকুয়াল টু 36। আর এখানে যোগ করে একে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 2x/10 ইকুয়াল টু 36। তাহলে 2 18, তাহলে কত দাঁড়াচ্ছে? x-এর মান 180 টাকা। তাহলে কি চেয়েছিল? একটি ক্যামেরার কস্ট প্রাইস কত? একটি ক্যামেরা তাহলে কস্ট প্রাইস কত? 180 টাকা। অপশান এ কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দ্য অ্যাভারেজ এজ অফ 30 স্টুডেন্ট ইন আ ক্লাস ইজ 15 years. If the age of 2 teachers of the same age is included, then the new average age become 17 years. What is the average age of the age of either of the teacher? তাহলে কি বলেছে? 30টি স্টুডেন্টের অ্যাভারেজ এজ হয়, মানে গড় বয়স হয় 15 বছর। এবার যদি দুটি টিচারের বয়স যোগ করা হয় তাহলে তাদের নতুন গড় বয়স হবে 17 বছর, মানে 2 বছর বেড়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য এজ অফ আইদার অফ টিচার, মানে প্রত্যেকটি টিচারের গড় বয়স কত? প্রত্যেকটি টিচারের বয়স কত? তাহলে দেখে নিই কী আছে। এভারেজ এজ অফ 30 স্টুডেন্ট কি বলেছে? 30 বছর। কি বলেছে? 15 years। 15 years। তাহলে এদের টোটাল এজ কত দাঁড়ায়? টোটাল এজ দাঁড়াচ্ছে তাহলে 30 × 15 সমান হচ্ছে 450 ইয়ার্স।
30টি স্টুডেন্টের বয়স যোগ করলে টোটাল দাঁড়াচ্ছে 450 বছর। তাহলে এভারেজ এজ অফ 30+2, এই 30টা হচ্ছে স্টুডেন্ট আর দুটি যে টিচারের বয়স যোগ করা হয়েছে সেই দুটি টিচার। তাহলে কত হলো টোটাল? 30টি হচ্ছে স্টুডেন্টের আর এই দুটি হচ্ছে টিচার। তাহলে 32 জন হলো। এদের গড় বয়স কত বলেছে? 17 বছর। তাহলে এদের টোটাল বয়স কত হচ্ছে? টোটাল এজ কত হলো? 32 গুণ 17 সমান হচ্ছে 54 ইয়ার্স। এবার এইখানে পেয়ে গেলাম। এবার এই বয়স থেকে এই বয়স বিয়োগ করলে আমরা কি পাবো? দুটি স্যারের বয়স কত? তাহলে দেখে নিই কী হচ্ছে। টোটাল এজ অফ দ্য 2 টিচার, কত হলো? 544 বিয়োগ 450 সমান হচ্ছে 94। এটি কিন্তু একটি টিচারের বয়স নয়, এটি হচ্ছে দুটি টিচারের যে বয়সটা যোগ করা হবে তার সমষ্টি। তাহলে আমরা দেখে নিই একটি টিচারের বয়স কত। তাহলে এজ অফ আইদার অফ দ্য টিচার ইকুয়াল টু 94/2, কারণ এটি দুটি টিচারের যোগ হলো। এবার আমরা যদি একটি টিচারের যদি এজ বার করতে যাই তাহলে আমরা একে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত বেরোলো? 47 ইয়ার্স। তাহলে একটি টিচারের বয়স কত? 47 ইয়ার্স। অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, বার্ষিক 5% সুদের হারে কিছু অর্থ রাশির 2 বছরের সুদ 50 টাকা হলে ওই একই সুদের হারে একই অর্থ রাশির একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে প্রথমে সুদটা কি বলেছে? এটা হচ্ছে সরল সুদ। আর কি বের করতে দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ কত। এখানে সুদের হার দিয়ে দিয়েছে, সুদ দিয়ে দিয়েছে, আর কত বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে সেটাও দিয়ে দিয়েছে, কিন্তু কত টাকা ইনভেস্ট করা হয়েছে সেটি কিছু বলা নেই। তাহলে আমরা প্রথমে কত টাকা আমরা ইনভেস্ট করেছিলাম সেটা বের করে নিই। তাহলে আমরা সরল সুদের সূত্র কি জানি? আই সমান PR/100, যেখানে আই সমান হচ্ছে সুদ, পি মানে হচ্ছে আসল, মানে কত টাকা ইনভেস্ট করেছে, আর মানে হচ্ছে সুদের হার, আর টি মানে হচ্ছে কত সময় ধরে ইনভেস্ট করেছিল। তাহলে এখানে কি দিয়েছে? এখানে আয়ের মান দেওয়া আছে 50 টাকা। তাহলে 50 ইকুয়াল টু পি এর মান আমরা জানি না, আর কত বলেছে? 5%, 5, আর টি কত বলেছে? 2 বছর, তাই এখানে টি হলো 2/100। তাহলে এরপর আমরা কাটাকুটি করে নিই। 5 10 50, 2 পাচ্ছে 10। তাহলে পি এর মান কত হয়ে গেল? 5 গুণ 100, তাহলে 500 টাকা। তা আমরা কত টাকা ইনভেস্ট করেছিলাম? 500 টাকা। এরপর আমাদের কি বলেছে? এই চক্রবৃদ্ধির সুদ বার করব, কিন্তু সুদের হার একই হবে, অর্থাৎ 5% হবে, আর একই অর্থরাশি হবে, মানে এই 500 টাকাই আমরা চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করব, আর একই সময়ে, মানে এই 2 বছর আছে, এই 2 বছরেই আমাদের ইনভেস্ট করতে হবে। তাহলে আমাদের বার করতে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের কত হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি হচ্ছে? A =
এ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 বাই এন। এখানে এ হচ্ছে সুদ প্লাস আসল। এখানে কিন্তু এটা শুধু সুদ নয়, এখানে সুদের সাথে আসলও যোগ করা আছে। আর পি মানে তো আমরা জানি আসল, আর মানে আমরা জানি সুদের হার, আর এন মানে হচ্ছে সময়। তাহলে এখানে আমরা কি কি জানি? আসলটা জানি 500, 1 প্লাস আর জানি, এখানে বলে দিয়েছে 5% সুদের হারে, এখানে বলে দিয়েছে 5% সুদের হারে, তাই আমরা এখানে 5 বসাবো। আর এনও জানি 2 বছর, তাই এখানে আর এর মান কত হলো 5 আর এন এর মান হলো 2। তাহলে আমরা দেখে নিই 500 100 যোগ 5 বাই 100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 500 গুণ 100 5 বাই 100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 500 গুণ 105 100, এখানে কারণ দুটি আছে তাই এটি দুবার লিখলাম যাতে আমরা কাটাকুটি করতে আমাদের সুবিধা হয়। তাহলে দেখে নিই, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে উপরেরটা কত চলে এলো? আমরা আর এইগুলোকে কাটবো না, কারণ শেষে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে। এই তিনটেকে যোগ করে আমরা পেলাম 5 5 1 2 5। এবার আমরা যেহেতু এখানে নিচে 100টি রাখলাম, কারণ এখানে শেষ দিক থেকে গুণে তারপরের সংখ্যাটাতে দশমিক বসাবো, তাই এখানে প্রথমে সংখ্যাটি বসিয়ে দিলাম। এখানে কটি শূন্য আছে? একটি দুটি, আর 1 মানে এখানে আমরা জানি দশমিক হয়। তাহলে কত টাকা হলো? এত টাকা। এটি কিন্তু আমরা সুদ পেলাম না, এটা আমরা পেলাম সুদ প্লাস আসল। তাহলে আমরা সুদ কত পেলাম দেখে নিই। তাহলে আমরা ইন্টারেস্ট সমান কত পেলাম দেখে নিই, এ মাইনাস পি। এ কত হচ্ছে? সুদ আসল হচ্ছে, এ মানে হচ্ছে সুদ আসল হচ্ছে 551.25, আর আসল কত ছিল? 500। তাহলে কত টাকা হলো সুদ? 51.25 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেলাম? 51 টাকা 25 পয়সা। তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু √5 হলে সাইন কিউব থিটা প্লাস কসেক কিউব থিটা এর মান কত? তাহলে আমরা লিখে নিই প্রথমে সাইন থিটা প্লাস কসেক থিটা সমান হচ্ছে √5 দিয়েছে। তাহলে আমরা কী বার করব? সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। এখানে যেহেতু কিউব দিয়েছে তাই আমরা একে হোল কিউব করে দেবো। তাহলে সাইন থিটা প্লাস কোসেক থিটা তার হোল কিউব, এইদিকেও তাহলে হোল কিউব করে দেবো, √5 তার হোল কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে? সাইন কিউব থিটা প্লাস কোসেক কিউব থিটা যোগ 3 সাইন থিটা কোসেক থিটা ইন্টু সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 5√5। একে হোল কিউব করে দিলাম, 5√5 পেয়ে গেলাম। এটি কি সূত্র হলো? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এটি হচ্ছে সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3
এ বি গুণ এ প্লাস বি, এটি হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এটি হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে আমরা পরবর্তী ক্যালকুলেশনে যাই। তাহলে কী দাঁড়াচ্ছে, অর সাইন কিউব থিটা প্লাস কসেক কিউব থিটা, এই দুটি বার করতে হবে, তাই এদেরকে কিছু করলাম না, রেখে দিলাম। আর কি দিয়েছে, প্লাস 3 সাইন থিটা ইন্টু কসেক থিটা, যেহেতু কসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা, তাই এভাবে লিখে দিলাম। আর ইন্টু এখানে বলা ছিল যে সাইন থিটা প্লাস কসেক থিটা সমান কত, √5, তাই এখানে মানটি বসিয়ে দিচ্ছি। সাইন থিটা প্লাস কসেক থিটা মানটি এখানে √5 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 5√5। তাহলে সাইন থিটা কেটে গেল, और সাইন কিউব থিটা প্লাস কসেক কিউব থিটা ইকুয়াল টু 3 প্লাস 3√5 इक्वल टू 5√5, और साइन क्यूब थीटा प्लस कॉसेक क्यूब थीटा इक्वल टू 5√5 বিয়োগ 3√5, তাহলে কত হলো 2√5। তাহলে আমরা কত পেয়ে গেলাম, সাইন কিউব থিটা প্লাস কসেক কিউব থিটা মান কত, 2√5 অ্যান্সার। তাহলে অ্যান্সার অপশন ডি অ্যান্সার কারেক্ট। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, আ ভেসেল কন্টেন্ট আ সলিউশন অফ অ্যাসিড অফ ওয়াটার ইন হুইচ ওয়াটার ওয়াজ 64%, 4 liters of the solution was taken out of the vessel and the same quantity of water was added. If the resulting solution contains 30% acid, the quantity in liters of the water in the solution at the beginning in the vessel was। কি বলেছে, একটি ভেসেলে অ্যাসিড আর জলের সলিউশন আছে, যেখানে জল হচ্ছে 64%, সেখান থেকে 4 লিটার সলিউশন আমরা অন্য ভেসেলে তুলে নিলাম এবং সেই পরিমাণ জল আমরা সেখানে যোগ করলাম। তাহলে যে সলিউশনটা দাঁড়ালো তার মধ্যে 30% অ্যাসিড আছে এবং দ্য কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার ইন দ্য সলিউশন, এবং বাকিটা হচ্ছে জল অ্যাট দ্য বিগিনিং ইন দ্য ভেসেল ওয়াজ। তাহলে প্রথমেই যে ভেসেলটা ছিল তার মধ্যে জলের পরিমাণ কতটা ছিল। তাহলে আমরা দেখে নিই কী ছিল, অ্যাসিড আছে আর ওয়াটার আছে। ওল্ড মানে পুরনো ভেসেলটাতে, আগের ভেসেলটাতে কত ছিল, 36%, আর জল কত হচ্ছে 64। এখানে বলে দিয়েছে যে জল আছে কত, 64%। যদি জল 64% থাকে তাহলে ওয়াটার অ্যাসিড কত থাকবে, 36%। আর নতুন যে সলিউশনটা তৈরি করলাম সেটাতে কি বলেছে, 30% অ্যাসিড। তাহলে যদি 30% অ্যাসিড থাকে তাহলে ওয়াটার কত থাকবে, 70%। তাহলে এখন নাও ওয়াটার আমাদের বার করতে হবে, তাই ওয়াটার নিলাম 64 আর কত দিয়ে 70, আর এখানে ধরে নিলাম 100%ই ওয়াটার। তাহলে কত হচ্ছে 6%, আর এইদিকে কত দাঁড়াচ্ছে 30%। কাটাকুটি করলাম 5, এদিকে করলাম 1, তাহলে 5:1 অনুপাত দাঁড়ালো। যদি এই যে 1 আছে নতুন, 1-এর মান যদি 4 লিটার হয়, মানে যে পরিমাণটা আমরা এখানে তুলে নিলাম, এই যে 4 লিটার বলা হয়েছে, এই 4 লিটার যে তুলে নিলাম, তাহলে আমাদের যে
সলিউশনটা আছে বর্তমান তার মান কত হবে, তার মানে 20 লিটার। এটা হচ্ছে রিমেনিং মানে অবশিষ্ট মিক্সচারটা। তাহলে ওল্ড মিক্সচারে কত ছিল, ওল্ড মিক্সচার কত ছিল, রিমেনিং মানে এই যে অবশিষ্টটা আর কতটা আমরা তুলে নিলাম, টেকেন আউট কতটা তুলে নিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 20 লিটার আর তুলে নিয়েছিলাম কত, 4 লিটার। তাহলে কত হলো 24 লিটার। তাহলে এর মধ্যে ওয়াটার কত আছে, ওয়াটার আছে এটি হচ্ছে 24 হচ্ছে টোটাল জল আর অ্যাসিড যোগ করে যে মিক্সচারটা হলো তার পরিমাণ, এটা হচ্ছে 24 লিটার। আর কি বলেছে, প্রথমটাতে 64% জল ছিল। তাহলে আমরা এখান থেকে এর 64% বের করে নিই। এর 64% কত হয়, আমরা এটাকে প্রথমে গুণ করে নিই। তাহলে দাঁড়ায় 1536 আর নিচের 100টা রেখে দিলাম, কারণ এখানে কাটাকুটি করলে পরে ভাগ করতে প্রবলেম হবে। এবার একে আমরা বসিয়ে দেবো 1536 আর 100 আছে তাই দুটোর পর দশমিক বসিয়ে দিলাম। আর তো লিটার অপশান হলো, তাহলে কত জল হলো 15.36 লিটার। অপশান বি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখে নিই। কশেক 47 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সেক 43 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ট্যান 61 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কট 29 ডিগ্রি মাইনাস থিটা প্লাস সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা তাহলে এর মান কত জানতে চেয়েছে। আমরা প্রথমে লিখে নিই কী আছে, কশেক 47 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সেক 43 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ট্যান প্লাস ট্যান 61 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কট 29 ডিগ্রি মাইনাস থিটা প্লাস সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা একে কাটাকুটি করার জন্য এগুলোকে একই ইয়েতে নিয়ে আসবো, আর এই যে ডিগ্রি আছে তাকেও এক মানে নিয়ে আসতে হবে। তাহলে কসেক থিটা 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারি। তারপর একে একই রেখে দিলাম 43 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ট্যান 90 ডিগ্রি মাইনাস 29 ডিগ্রি মাইনাস থিটা। আর কটকে একই রেখে দিলাম, একে কোনো চেঞ্জ করলাম না, প্লাস সাইন একেও আমরা 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা করে দিলাম, আর কসকে চেঞ্জ করলাম না, মাইনাস থিটা। তাহলে এর থেকে কী বেরোলো, এটি সেক 43 ডিগ্রি মাইনাস থিটা হলো মাইনাস সেক 43 ডিগ্রি মাইনাস থিটা যেমন আছে রেখে দিলাম, প্লাস এই যে ট্যান আছে ট্যানটি কট 29 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল মাইনাস কট 29 ডিগ্রি মাইনাস থিটা প্লাস সাইনটা কস 45 ডিগ্রি মাইনাস থিটা, আর এই যে কসটা আছে একই রেখে দিলাম কস 45 ডিগ্রি
মাইনাস থিটা হয়ে গেল। এবার কাটাকুটি করে নিলাম, কট কট কেটে গেল আর কস কস কেটে গেল। তাহলে কত দাঁড়ালো? 0। তাহলে অ্যান্সার কি? অপশান এ 0। অপশান এ তাহলে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখিনি। 3x² - 6x + 5 = 0 এর বীজের প্রকৃতি কেমন? অপশান এ আছে বীজগুলি প্রকৃত এবং 2-এর বেশি। অপশান বি বীজগুলি প্রকৃত এবং ও সমান। অপশান সি হচ্ছে বীজগুলি প্রকৃত এবং ভিন্ন। অপশান ডি হচ্ছে কোনো প্রকৃত বীজ নেই। তাহলে আমরা দেখিনি কিভাবে করি অঙ্কটি। এখানে সমীকরণটি কি দিয়েছে? 3x² - 6x + 5 = 0। তাহলে আমরা কি জানি? শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা কি ফর্মুলাটা জানি এর? -b ± √b² - 4ac/2a। এর কি শর্ত আছে? শর্ত হলো, শর্তগুলিও দেখে নিই। এর 1 নম্বর শর্ত হলো b² - 4ac 0 হবে যখন বীজগুলি বাস্তব ও সমান হবে। 2 নম্বর শর্ত কি? b² - 4ac > 0 হবে যখন বীজগুলি বাস্তব ও অসমান হবে। আর 3 নম্বর শর্ত কি? b² - 4ac < 0 হবে যখন কোনো বাস্তব, অর্থাৎ বাস্তব মানে প্রকৃত বীজ নেই বা থাকবে না। তাহলে আমরা দেখে নিই b² - 4ac। এখানে কি দেওয়া আছে সমীকরণটি? এইখানে সমীকরণের মধ্যে এটি হচ্ছে a, এটি হচ্ছে b আর এটি হচ্ছে c। তাহলে b কত আছে? -6। তাহলে = -6 তার হোল স্কোয়ার -4 * a কত? 3 আর c হচ্ছে 5। তাহলে কত হচ্ছে? 36 বিয়োগ এটি গুণ করলে দাঁড়ায় 60। তাহলে বিয়োগ করে দিলাম, কত হলো? -24। এটি < 0 মানে 0 থেকে ছোট। আমরা জানি এটি যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে? কোনো বাস্তব ও প্রকৃত বীজ থাকবে না। অতএব এই সমীকরণে কোনো প্রকৃত বীজ নেই। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি কি দেওয়া আছে দেখিনি। নিম্নলিখিত রাশি তথ্যের ভারযুক্ত গড় নির্ণয় করো। এখানে xy এর মান দেওয়া আছে আর এটি হচ্ছে yy এর মান। তাহলে আমাদের গড় বার করার সূত্রটি জেনে নিই। গড় সমান x1 w1, মানে এটি হচ্ছে প্রথমটি হচ্ছে x1, এটা w1, তারপর একটা w2, x2 w2, x3 w3, x2
W2 এরকম করে যতগুলো সংখ্যা থাকবে xn wn। এটা যদি এখানে যেমন 1 2 3 4 5 6 ছটি সংখ্যা আছে, তাই এখানে x6 আর w6 হবে সেরকম। আর নিচে কত কি হয় f1 প্লাস f2 ডট 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 করে যতগুলো সংখ্যা থাকবে, এখানে 6টি আছে তাই এখানে n এর মান 6 হবে। তাহলে দেখে নিই কী হয়। তাহলে x1 হচ্ছে 4 আর w1 কত 1, তাহলে 4 গুণ 1 যোগ x2 3 w2 0 গুণ 0 যোগ 5 গুণ 2 যোগ 7 গুণ 1 যোগ 2 গুণ 3 যোগ 1 গুণ 5 বাই 1 যোগ 0 যোগ 2 যোগ 1 যোগ 3 যোগ 5। তাহলে উপরে কত দাঁড়ায় 4 যোগ 0 যোগ 10 যোগ 7 যোগ 6 যোগ 5, আর নিচে কত দাঁড়াচ্ছে 12, যোগ করলে কত দাঁড়াচ্ছে 12। তাহলে এদের আমরা যোগ করে দিই, এদের যোগ করলে দাঁড়ায় 32 আর নিচে কত 12। তাহলে কত হচ্ছে 4 দিয়ে কেটে দিলাম, 3 4 12, 4 8 32 সমান হচ্ছে 8/3 সমান হচ্ছে 2.66। তাই এদের গড় কত 2.66। অপশন সি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। নিম্নলিখিত রাশি তথ্যের গড় মান নির্ণয় করো। এখানে এক্স এর মান দেওয়া আছে আর এখানে এফ এর মান দেওয়া আছে। এই অঙ্কটি আগের অঙ্কর মতোই, এখানে তাও আমরা আরেকবার জেনে নিই গড়ের সূত্র কী। এখানে দেখে নিই গড়ের সূত্র হচ্ছে x1 f1 প্লাস x2 f2 প্লাস xn fn। এখানে x1 হচ্ছে প্রথম সংখ্যা x এর ঘরের 3, f1 হচ্ছে f এর ঘরের প্রথম সংখ্যা, x2 হচ্ছে x এর ঘরের দ্বিতীয় সংখ্যা আর f2 হচ্ছে f এর ঘরের তৃতীয় সংখ্যা। এইভাবে যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা হবে। এখানে কটি আছে 5টি ঘর আছে, তাই এখানে এক্স এর এন এর মান কত হবে 5 আর এফ এর মানও 5। আর নিচে কি হচ্ছে f1 প্লাস f2 এরকম ডট ডট করে এফ এন অবধি যাবে, অর্থাৎ এন মানে এখানে যেহেতু 5টি আছে তাই 5 হবে, এখানে যদি 10টি থাকতো তাহলে এর মান 10 অবধি হতো। তাহলে এখানে কি আছে সংখ্যাগুলি বসিয়ে দিই। এক্স আছে 3, এফ আছে 5 আর x2 আছে 2 আর f2 আছে 3। এইভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলিও বসিয়ে নিই। তো 10 গুণ 4 যোগ 4 গুণ 2 যোগ 5 গুণ 6, আর এখানে এফের মানগুলো কত দিয়েছে 5 যোগ 3 যোগ 4 যোগ 2 যোগ 6। তাহলে কত দাঁড়ায় দেখি গুণ করে এইগুলোকে, ওপরে এগুলোকে গুণ করে দেখি। 15 যোগ 6 যোগ 40 যোগ 8 যোগ 30, আর নিচেরগুলো যোগ করে কত দাঁড়াচ্ছে 20। এবার ওপরে এগুলোকে যোগ করে দিই, ওপরে এগুলো যোগ করে দাঁড়াচ্ছে 99/20। তাহলে এদের ভাগ করে দাঁড়াচ্ছে 4.95। তাহলে গড় কত হলো 4.95। অপশন এ কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আজকের সেশন এই পর্যন্ত। আশা করছি আপনারা এই সেশনটি খুবই এনজয় করেছেন এবং প্রত্যেকটি অঙ্ককে আপনাদের সামনে আমি সহজভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। তাই আজকের সেশন এই পর্যন্ত।